আন্তর্জাতিক দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে গতকাল যমুনায় সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আমাদের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বৈঠকে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে অংশগ্রহণের জন্য অ্যালাউ করা হয়নি, সুতরাং তিনি অংশগ্রহণ করতে পারেননি। এই মিটিং এ কালকে তারা 6:50-এ যমুনায় ঢুকেছে এবং মিটিং 17 মিনিট ব্যাপী এই মিটিংটি হয়েছে। এই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি প্রেস রিলিজ দিয়েছে। সেই প্রেস রিলিজে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আলোচনা হয়েছে এবং সেই নির্বাচনে 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য অংশগ্রহণ করবেন এবং সেই নিরাপত্তা নিয়ে আলাপের পাশাপাশি আগামী 21শে নভেম্বর আমাদের যে সশস্ত্র বাহিনী দিবস, সেই দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। এইবার আমি আপনাদের একদম নিশ্চিত করে জানাচ্ছি যে প্রেস রিলিজে এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে এই প্রেস রিলিজটি সম্পূর্ণ মিথ্যে। এই প্রেস রিলিজটি আপনি চোখ বন্ধ করে প্রত্যাখ্যান করতে পারেন। গতকালকের বৈঠকে নির্বাচনের নিরাপত্তা কিংবা সশস্ত্র বাহিনী দিবসে ইউনূসের আমন্ত্রণের বিষয়ে কোনো আলোচনা হয়নি। সাধারণত 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনীর দিবসে সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয় সাধারণত এক সপ্তাহের আগে বা 2-3 দিন আগে। সমসাময়িক ইতিহাসে আমরা কখনো দেখিনি যে 1 নভেম্বর গিয়ে সরকার প্রধানকে 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনীর দিবসের জন্য আলোচনা করা হচ্ছে। এইখানে নির্বাচনের বিষয়ক নিরাপত্তা সেটা নিয়ে আলোচনাই হয়নি। তাহলে কি আলোচনা হয়েছে? সেই আলোচনাটা যদি আমরা একটু বুঝতে চাই, আমি আপনাদের একটা 1 মিনিটের ভিডিও ক্লিপ দেখাবো। এই ক্লিপটা একটু শুনতে হবে। এই ক্লিপটা শুনলে আবার বাকি আলোচনাটার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারবেন। এই ভিডিও ক্লিপে আমরা কি দেখবো যে এটা জাতীয় নিরাপত্তা প্রধান, আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি বাহরাইনে একটি বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতার একটা চুম্বক অংশ আমি আপনাদের শুনবার জন্য অনুরোধ করছি। The old Washington way of thinking is something we hope is in the rearview mirror and something that has held us back for too long. For decades, our foreign policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one-size-fits-all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood, and walk away with more enemies than allies. The results: trillions spent, countless lives lost, and in many cases a creation of greater security threats, the rise of Islamist terrorist groups like ISIS. President Trump was elected by the American people to put an end to this. And from day one, he has showed a very different way to conduct foreign policy, one that is pragmatic, that is deal-driven, with a very realistic approach focused on protecting American security and prosperity while engaging with the world on terms that actually make sense. এই বক্তৃতায় তুলসী গ্যাবার্ড খুব স্পষ্ট করে বলেছেন যে এই যে আমেরিকা তার কোনো দেশে তার সরকারকে পছন্দ না হলে সে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে ইনভেস্ট করে সরকার উৎখাত করে নিজেদের পছন্দের সরকার বসানো, যেটাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ। এই রেজিম চেঞ্জের এই কূটনীতি থেকে আমেরিকা ট্রাম্প প্রশাসন সরে দাঁড়াচ্ছে। সেই আগের যে বাইডেনের বা তারও আগের যে এই দশকের পর দশক ধরে আমেরিকার এই যে রেজিম চেঞ্জের কূটনীতি, এর জন্য ট্রিলিয়ন ডলার অর্থাৎ হাজার কোটি ডলার খরচ হয়েছে। অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, কাউন্টলেস ব্লাড লস। আর এর পাশাপাশি দেখা গেছে ইসলামী জঙ্গি অভ্যুত্থান বেড়ে গেছে, যেমন আইএসআই বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে। সো ট্রাম্প প্রশাসন এই জায়গা থেকে সরে আসছে। এইবার আমি গতকালকের বৈঠকের কথা বলি, আপনারা একটু মিলিয়ে নেবেন। গতকাল দুপুর 3টা 40 মিনিটে
জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছিল এবং এই প্রথম আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং পেন্টাগন একই সুরে কথা বলছে। এর আগে আমরা গত 15 মাসে খেয়াল করেছি বাংলাদেশের বিষয়ে এই তিনটি সংস্থার কোনো সমন্বয় ছিল না। ডিপ স্টেট বা স্টেট ডিপার্টমেন্ট একরকম কাজ করছে, হোয়াইট হাউস একরকম বলছে, পেন্টাগন আর এক রকম বলছে। সো এই প্রথম তিনটা সংস্থা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা বার্তা পাঠালো বাংলাদেশের সেনাপ্রধানের কাছে। এই বার্তাটি আমেরিকার থেকে জেনারেল ওয়াকার খানের পাশাপাশি ডক্টর খলিলুর রহমানের কাছেও এসেছে, আরো এসেছে বাংলাদেশের যে চার্জ দ্য অ্যাফেয়ার্স রয়েছেন বর্তমানে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে। জেনারেল ওয়াকার চেয়েছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন এই যে বার্তাটা আমেরিকার থেকে এসেছে সেটি ডক্টর ইউনূসকে জানান, কিন্তু ট্রেসি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিস ইজ নট হার কাপ অফ টি। তিনি এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসের সাথে কথা বলবেন না। তারপরে এই জেনারেল ওয়াকার তিন বাহিনীর প্রধানকে নিয়ে ডক্টর ইউনূসের সাথে দেখা করতে যান। ডক্টর ইউনূস কিন্তু তাদের বৈঠকে ডাকেননি। গতকাল বিকেলে সন্ধ্যায় ডক্টর ইউনূসের আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল উপদেষ্টাদের সাথে, সেগুলো ক্যান্সেল করে এই তিনজনের সাথে বৈঠকটা অ্যারেঞ্জ করা হয় এবং এই সেনাপ্রধানই মূলত আর দুইজনকে নিয়ে যমুনায় যান। এবং যেহেতু ডক্টর খলিলও ইনভলভড অ্যান্ড হি রিসিভ দ্য সেম মেসেজ, সেই জন্য তারা ডক্টর খলিলকেও এই বৈঠকে থাকবার জন্য অনুরোধ করেন। আদারওয়াইজ সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলের সম্পর্কটা খুব একটা উষ্ণ না এবং তারা নর্মাল পরিস্থিতিতে এইসব মিটিংয়ে সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে রাখেন না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার থেকে কি বার্তা আমাদের সেনাপ্রধানের কাছে এসেছে। খুব স্পষ্টভাবে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে বর্তমান অবস্থান, এবং আমি কালকেও বলেছি যে পল কাপুর সম্প্রতি জয়েন করেছেন, ট্রাম্প প্রশাসন তার রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছেন। সো বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইউনূসের প্রশাসনকে চাইছেন না। ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার রেজিমকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে যে ইউনূস রেজিমকে আনা হয়েছিল, সেই ইউনূস রেজিমকে স্পষ্টভাবে আর চাইছেন না মার্কিন প্রশাসন। এই সংবাদটি গতকাল তারা সেনাপ্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন এবং ডক্টর খলিলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইউনূসকে এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হলো যে ডক্টর ইউনূসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে গেছে। আমি গতকালও বলেছি যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, সে চলে যাবে। তিনি চলে গেলে কি আর্মি টেক ওভার করবে? জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা নেই, সুতরাং মার্শাল ল আসার কোনো সম্ভাবনা নেই। হি হ্যাজ প্রুভেন দ্যাট। এবং তিনি কালকে 3 বার বলেছেন ডক্টর ইউনূসকে যে স্যার আই এম আন্ডার প্রেশার, প্রেশার, প্রেশার। এবং তার উপরে ভীষণভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশে ডক্টর ইউনূসকে সরিয়ে পরবর্তীতে, যেটি আমার ধারণা যে ডক্টর ইউনূস চলে গেলে সম্ভবত একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে। এই জায়গাটুকু আমি আমার অনুমান থেকে বলছি। তো এই জায়গায় ডক্টর জেনারেল ওয়াকার খান, ডক্টর ইউনূস চলে যাবে কিন্তু জেনারেল ওয়াকার, আপনারা জানেন যে তার ভেতরে একটা জামাতি আছে, তিনি জামাতের একজন নিবেদিত সদস্য বা এখন বলা যায় যে একেবারে ক্যাডার পর্যায়ের লোক। সো কালকের মিটিং এ আপনারা যদি দেখেন জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ছবিটা যদি দেখেন যে তিনি আসলে খুব ভালো নেই। কালকে আরেকটা কথা বলা হয়েছে যে আপনারা জানেন যে ভারত তার কিছু সামরিক মহড়ার কারণে এই আরব সাগর, বঙ্গোপসাগর, নর্থ ইস্ট ইন্ডিয়া এই একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করেছে, অর্থাৎ সেই আকাশপথ ওই সময়টা বন্ধ থাকবে। এই আকাশপথ বন্ধ থাকার সময় বাংলাদেশের করণীয় কি হবে এটাও এই বাহিনী প্রধানরা ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছেন। ডক্টর ইউনূসকে আরো বলা হয়েছে যে তার বিভিন্ন বক্তব্যে তিনি যেভাবে ভারতকে হোস্টাইল করেছেন, নর্থ ইস্ট নিয়ে যেসব কথা বলেছেন তাতে ভারতকে তিনি শত্রু বানিয়েছেন। তো সেই সময়ে এই এবং বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, একে অন্যের সাথে যে বিরোধিতা চলছে,
এই অবস্থায় করণীয় কি সে ব্যাপারেও জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসের কাছে নির্দেশনা চেয়েছেন। এই ছিল গতকালকের বৈঠক। প্রেস রিলিজের মিথ্যাচার এড়িয়ে আমি আপনাদের সত্য কথাটা বললাম। দুই একটা তথ্য আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে আপনাদের জানাতে পারলাম না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা জানেন যে সবসময় কিছু ন্যাশনাল সিক্রেট থাকে, কিছু ইন্টারন্যাশনাল সিক্রেট থাকে, যেগুলো জানলেও বলা যায় না। আমার মনে হচ্ছে বলা উচিত না, কিন্তু আমি গতকালও বলেছি, আজও বলছি যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ডক্টর ইউনূস চলে যাবেন এবং বাংলাদেশ আশা করা যাচ্ছে যে একটি গণতন্ত্রের পথে যাবেন, এবং এই যে আহ, গৃহযুদ্ধ, জামাতের দুঃশাসন, বিএনপি ক্ষমতায় চলে এলো, এই জায়গাগুলো ইজি হয়ে আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার বাংলাদেশে গঠিত হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন, পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আপনারা আমাকে সাবস্ক্রাইব করার জন্য। সকলে সাবস্ক্রাইব করে আমাদের এই ভয়েস, আমরা যারা বলছি তাদের কথাগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করুন। আপনারা হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন যে আমেরিকান ফ্ল্যাগও দেওয়া আছে, হঠাৎ করে স্যাংশনের কথা বলছি, কি স্যাংশন আসছে, বা আসলে কি আমেরিকায় স্যাংশন দিচ্ছে নাকি, সেই বিষয়টা নিয়ে আসলে কথা হলো। তো সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে ছোট্ট করে 30 সেকেন্ডের একটা জিনিস একটু বুঝিয়ে দিই। আমি গতকালকে আমার যে কন্টেন্ট ছিল, বা অনেকেই যে কন্টেন্ট করেছেন, তার আগের দিনের যে কন্টেন্ট ছিল, এগুলোতে এখন আস্তে আস্তে অনেকেই কন্টেন্ট করছেন, সুতরাং আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করছে যে জি, আমি যেগুলো বলেছিলাম সেগুলো সত্যিই বলেছিলাম। এখন যখন আপনারা জানতে পারছেন যে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনার সাথে মার্কো রুবিও কথা বলেছে, অনেকে বলেছিলেন মিস ইনফরমেশন, কিন্তু এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন, এমনকি জনকণ্ঠ পত্রিকাও বলেছেন সরাসরি দেখা করেছেন, তবে না, সরাসরি দেখা করেননি, ফোন আলাপ হয়েছে। তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গতকাল দুপুরবেলা জামাত, সকালবেলা বিএনপি, এবং তার আগে আপনার ডাক্তার ইউনূসের সাথে আমেরিকা যে বৈঠকগুলো করেছে বা ভার্চুয়ালি বৈঠক করেছে, সেগুলোতে একটি জিনিসই আমেরিকার ছিল, যে আমরা যা করেছি ইন্ট্রিমের সাথে, আমরা যেসব চুক্তিগুলো করেছি এগুলো তোমাদের আমলে বৈধ থাকবে কিনা, বা তোমাদের আমলে তোমরা এগুলোকে সাস্টেন করাতে পারবে কিনা। জামাত বলেছে স্যার আপনারা যা বলবেন সব, আপনারা দরকার সব নিয়ে যান, কানাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্যাম্প খোলেন, কোনো সমস্যা নেই, আমাকে ক্ষমতা চাই। বিএনপিও সেম। এবং ডাক্তার ইউনূসের সাথে যে বৈঠক ছিল, সেই বৈঠকে ডাক্তার ইউনূস অনুরোধ করেছিলেন যে কি বলেন, আমরা যেসব চুক্তিগুলো করেছি নন ডিসক্লোজাল এই সেই, এগুলোর ব্যাপারে আপনাদের মতামত কি। বিএনপি বলেছে না না না, আমরা সব ওকে, আমরা উই আর অল ওকে, উই হ্যাভ এ প্ল্যান, মানে আমরা একটা প্ল্যান আছে যে আপনারা যা করেছেন তাই ঠিক থাকবে, প্রয়োজনে আপনাকে রাষ্ট্রপতিও বানানো হবে। এই হচ্ছে যে বিএনপির মনোভাব। বিএনপির সাথে যখন আমেরিকান কূটনীতিকরা কথা বলেছে, তখন বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি, কোনো সমস্যা নেই, কিন্তু বিএনপি জানেই না যে আসলে চুক্তিতে কি কি হয়েছে, কারণ এটা তো নন ডিসক্লোজার। সুতরাং বিএনপি জানে না, কিন্তু বিএনপি না জানার পরও বিএনপির কথা হচ্ছে যদি দেশের 16 টুকরা করে 15 টুকরা আমেরিকাকে দেওয়া হয়, এক টুকরাতে আমি তারেক জিয়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হব, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বিএনপির মূলধারা। তো এখন বলি যে স্যাংশন, আসলে স্যাংশনটা আসছে কেন, স্যাংশনটা যে আসছে বা স্যাংশনটা যে পড়বে তার কিছু সিমটম দেখেন। এই যে বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি বোয়িং এর সাথে একটা চুক্তি করেছে, 14টা এয়ারবাস, বোয়িং এর এয়ারবাস কিনবে ইউএস থেকে। আর সেই এয়ারবাস কেনার চুক্তির কারণে আপনার বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদে যেই পরিষদটা আছে বা যার ডিরেক্টর আছে, তাদের মধ্যে সম্ভবত 3 থেকে 4 জন এটার বিরোধিতা করেছে। ওরা বলেছে যে ভাই এই মুহূর্তে বোয়িং কেনার দরকার নাই, আমাদের এমনিই বিমানের লস, তার উপর আরও কিনা আমরা কত লস দিব, কোথায় বিমান যাবে তার কোনো হদিস নাই এখন। এইসব নিয়ে তাদের সেখান থেকে 3 জনকে বহিষ্কার করা হয়েছে, এবং 3 জনকে বহিষ্কার করে সেই জায়গায় নিয়ে গিয়েছে আমাদের খলিল, মানে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তৈয়ব এবং আক্তার, এই 3 জন, যাদের ছবি আপনারা আমার পেছনে দেখছেন, এই 3 জনকে বিমান পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানানো হয়েছে। হেরাজ খলিল কিন্তু একজন মন্ত্রী পদমর্যাদার, সে ডিরেক্টর হইতে পারে, কিন্তু তাকে সেখানে বসানো হয়েছে। আর তাকে সেখানে বসানো হয়েছে কেন, যাতে এই মাসের 30 তারিখের ভেতরে বিমানের সাথে ইউএসের এই চুক্তি হয়ে যেতে হবে। এবং আমি আপনাদেরকে বারবার একটা কথাই বলছি যে এই মাসের 30 তারিখের ভেতরে প্রায় $9 বিলিয়ন আমেরিকাকে দিতে হবে অস্ত্র এবং বিমান কিনা বাবদ।
এবং এই বিমান কেনার পরে, বিমান কিন্তু কালকে কিনলে পরশু দিন আসবে না, টাকা দিয়ে দিবেন 2031 সালে প্রথমে আমরা সাপ্লাই পাবো সম্ভবত 2টি বিমান, এরপরে ধাপে ধাপে বাকিগুলো পাবো। এই হচ্ছে যে অবস্থা, কিন্তু টাকা এখনই চলে যেতে হবে আমেরিকার ভান্ডারে। কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশনের পরে যদি কিছু হয়ে যায়, তার জন্যই 100% আমেরিকা এশিওর করতেছে যে আমাদের টাকাও পাবো, চুক্তিও আমাদের হয়ে যাবে। আর যার কারণে এই 3 পান্ডাকে বিমান পর্ষদে নেওয়া হয়েছে এবং যারা এটার বিরোধী করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এগুলো এখন ওপেন সিক্রেট। এর ভিতরে বাংলাদেশ সরকার এর আগে আরো 6 মাস 7 মাস আগে ইউরোপের সাথে এয়ারবাস কেনার একটা চুক্তির কথা বলেছিল, এবং সম্ভবত চুক্তিটা একটা মৌখিক লিখিত নর্মাল চুক্তি হয়েছে সম্ভবত এরকম, কিন্তু সেখান থেকে পিছিয়ে হচ্ছে, সেখান থেকে বিমান নিবে না। এরপর আবার ইউরোপের দেশগুলোর সাথে ইউরোফাইটার কেনার জন্য একটা কথাবার্তা চলছিল, এবং সেটাও প্রায় শিওর ছিল যে 4টা বা 8টা ইউরোফাইটার কিনবে, সেটা থেকেও পিছিয়ে হটে এসেছে। এই সব ঘটনা যখন হচ্ছে, তখন ওই যে আমেরিকার যে বোয়িং যদি না কিনে, তাহলে আমেরিকা স্যাংশন দিবে। এবং আমেরিকার স্যাংশনের দেখেন কিছু কিছু চিত্র দেখেন, আমেরিকার স্যাংশনের মধ্যে অলরেডি আপনার এই যে ভিসা, আপনারা যে ভিসা নিয়ে যাই সেটার উপর যেমন টোটাল কলাপস করছে। এরপর ট্যুরিস্ট যাইতে হইলে আপনার 15 লাখ টাকা জমা দিয়ে এরপরে ট্যুরিস্ট ভিসা নিতে হবে। এগুলো কিন্তু মোটামুটি একটা স্যাংশনের পর্যায়ে, এটা 100% স্যাংশন না, ইকোনমিক স্যাংশন না, কিন্তু এটা মানে আমরা তোমাদেরকে যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারি যদি তোমরা আমাদের এই জিনিস না নাও। এগুলো দেওয়ার পরও এরপরে বাকি চুক্তি যদি যেই সরকার আসবে সেই সরকার যদি না করে, তাইলে আসবে মূল স্যাংশন। এইদিকে ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু একটা স্যাংশন দিবে, এবং ওরা যে দিবে এটা ঠিক, কারণ ওদের মধ্যে অলরেডি কূটনীতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে যে এয়ারবাসের চুক্তি করার কথা থাকলো, এয়ারবাস না কিনে তোমরা বোয়িং কেনার জন্য যাচ্ছ। এটা কিন্তু বিশাল লস ইউরোপের জন্য, তারাও স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে। আর সেই চিন্তা ভাবনা থেকে আপনার থেকে আজকে এই মুহূর্তে বলে দিই, একটু খোঁজ নিলেই পাবেন আপনারা, গ্যাপ, জারা এবং ম্যাঙ্গো সহ অলরেডি 6টা বৃহৎ ইউরোপীয় কোম্পানি তারা গুটিয়ে নিচ্ছে আমাদের দেশ থেকে তাদের বিজনেস। আপনি একটা অনন্ত গ্রুপে জানতে চাইলে তারা বলে দিবে গ্যাপের অবস্থা কি। এরপরে জারা, ম্যাঙ্গো, তারপরে আপনার অন্য আরও যেই 4-5টি বড় বড় কোম্পানি আছে যারা বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট নেয়, তারা সকলে এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে, এবং জানুয়ারির 30 তারিখের ভেতরে যখন বোয়িংয়ের সাথে চুক্তিটা হয়ে যাবে, টোটালি কলাপস করে দিবে গার্মেন্টস সেক্টরের এই সব বড় কোম্পানিগুলো সব কিছু নাও। এরা সব চলে যাবে ভারতে অথবা চায়নাতে, যেখান থেকে ওদের এরপরে সুবিধা তারা সেখানে চলে যাবে। কারণ ইউরোপ বলতেছে যে তোমরা এখানে আমাদের এইখানে উইদাউট ট্যাক্সবিহীন গার্মেন্টস পণ্য পাঠাও, এবং সেই পণ্যে তোমরা লাভবান হও, আর আমাদের কাছ থেকে কিনা না কিনে তোমরা কিনবে আমেরিকা থেকে। ফর এক্সাম্পল, আমেরিকাতে যদি বছরে যদি $50,000 গার্মেন্টস পণ্য যায়, সারা ইউরোপে যায় $2 বিলিয়ন। সুতরাং এটি হচ্ছে যে কাহিনী, এবং এই জন্যই ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন দিবে 30 তারিখের পরে, যে কোনো সময় স্যাংশন আসতে পারে আপনারা দেখবেন, এবং যদি চুক্তি না হয় আমেরিকাও দিবে। আর এদিকে যে নির্বাচন, আওয়ামী লীগবিহীন নির্বাচন, এটা তো কি হচ্ছে আপনারা জানেন, এটা আসলে কোনো নির্বাচন না, এটা হচ্ছে যে ইউনুসের যেই গভর্নমেন্ট আছে সে সরে যাবে, আরেকটা গভর্নমেন্ট আসবে, এবার যেই জিতু এটা আসবে, এরপরে তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে। তো রাষ্ট্রপতি আগেই বলে দিয়েছে যে উনি থাকতে চান না, সুতরাং উনি হয়তো ক্ষমতাটা দিয়ে চলে যাবেন। ইউনুস হয়তো এখানে একটা সুবিধা নিচ্ছে, বিএনপির সাথে একটা কথাবার্তা হয়েছে, এনসিপির সাথে কথাবার্তা হয়েছে, যেই জিতবেন জিতেন, আমাকে রাষ্ট্রপতি রেখে দিয়েন প্লিজ, আমার অনেক সহায় সম্পত্তি এই দেশে আছে, এগুলো রক্ষা করতে হলে আমার অন্তত 2-4-5 বছর আরও থাকতে হবে, এগুলোর একটা প্ল্যান। তো এতে আওয়ামী লীগ আলাদের হতাশ হয়ে লাভ নেই, কারণ এই ইলেকশনটাকে পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না, এবং যেটা মেনে নিবে না সেটার জিনিসগুলো আর আস্তে আস্তে দেখতে পারবেন। এই যে এখন হিউম্যান রাইটস ওয়াচ তারা গত পরশুদিন যে রিপোর্ট দিয়েছে যে বাংলাদেশে হত্যা, খুন, নৈরাজ্য দ্বিগুণ আকারে বাড়ছে, এবং এটা বেড়েই চলছে, কমার কোনো লক্ষণ নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। এবার আস্তে আস্তে এখন সবাই মুখ খুলবে, আস্তে আস্তে মুখ খুলতে থাকবে, এবং এটা দেখতে থাকবেন। সুতরাং আওয়ামী লীগ নেতাকর্মী, আমার ভাই বন্ধুকে বলবো, ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, আপনাদের হয়তো হতাশা হতে পারে যে আপনার এই মুহূর্তে ক্ষমতায় নেই বা ক্ষমতায় আসতে পারতেন না। ভাই, আপনার 16 বছর চালিয়েছেন, 16 বছরে আওয়ামী লীগ যা করে দিয়ে গেছে, আগামী 50 বছরও অন্য কোনো সরকার এসে এটা
করতে পারবে না। এটা মানুষ জানে, আমজনতা জানে, সাধারণ জনগণ জানে। আর তার জন্য এখন যেই সরকারই গঠিত হবে হোক, সেটা কতদিন সাস্টেন করে এবং তার মাজার জোর কয়দিন থাকে, সেটাও আমরা দেখার বিষয়ে দেখি। তবে খুব বেশি দিন তারা